আচ্ছা, তাহলে আমরা মূল পড়ায় চলে আসি এবার। যে আমাদের মূল পড়া কি ছিল, আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি, একজন প্রশ্ন করেছে সবাই, বা তুলনা নিয়ে একটু প্রশ্ন করেছে যে কোয়ান্টাম সংখ্যা কি। আমরা যে প্রধান শক্তি স্তরগুলো বলেছিলাম না, যে কি শেল, এল শেল, এম শেল, এন শেল, তাই না? এগুলো হচ্ছে কি একটা কোয়ান্টাম সংখ্যা। তুমি এটা বলছো এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই না? যে আমরা যেমন আমরা যদি বলি 2s, 2p, 2, 3, যেমন এখানটা n = 3, n = 2, n = 1, n = 4, n = 5, এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে n এর মানগুলো প্রধান, যে আমরা যে কোয়ান্টাম সংখ্যা বলতে বুঝি কতগুলো সংখ্যা যা দ্বারা আমরা কোনো একটা পরমাণুর গঠন ব্যাখ্যা করে থাকি, অর্থাৎ পরমাণুর আকার, আকৃতি, তারপর হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের স্পিন, এগুলো ব্যাখ্যা করে থাকি, তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে একটা কথা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা যে অরবিট, সোজা কথা হচ্ছে অরবিট যেটাকে বুঝি সেটা হচ্ছে, অর্থাৎ আকার বোঝার জন্য যেটা বুঝি সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর আকারটা বুঝি কোথা থেকে? আমরা n এর মান থেকে। n = 1 হলে সেটা হচ্ছে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 2 হলে দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 3 হলে তৃতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 4 হলে চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 5 হলে পঞ্চম প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেগুলো আছে, বা প্রধান আমাদের যে কোয়ান্টাম অরবিট বা শক্তি স্তর, এগুলোকে ভাগ করলে আমরা আর কি বলছিলাম, কিছু উপশক্তি স্তর পাই, তাই না? যে উপশক্তি স্তরগুলোকে আমরা বলেছিলাম কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর সেটা হচ্ছে কি, ওই যে আমরা অরবিটাল গুলো বলেছিলাম এস, পি, ডি, এফ, এই সবই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এসপিডিএফ থেকে আমরা আকৃতি সম্পর্কে জানতে পারি, অর্থাৎ গোলাকার না বৃত্তাকার না ডাম্বেল আকৃতির, এই যে আকৃতিগুলো সেটা জানি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা, তাই না? আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে এল, আমরা গত ক্লাসে পড়েছিলাম এল এর মান থেকে, তাই না? n = 1 হলে l = 0, 0 হলে s অরবিটাল। তাহলে n = দ্বারা আমরা আকারগুলো বুঝি। আর আমরা জানি বোরের মতবাদ অনুসারে কোয়ান্টাম সংখ্যার যে ইলেকট্রনগুলো যে অরবিটিক বলে সেগুলো হচ্ছে গোলাকার, তাই না? বা বৃত্তাকার পথে ঘুরে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আকারটা বুঝলাম বৃত্তাকার, আর আকৃতিটা বোঝা যায় এল এর মান থেকে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা জানলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, এটা জানলাম। এখন এসপিডিএফ কি, এগুলা জানলাম। আচ্ছা, এল এর ভ্যালু কত হলে এস অরবিটাল হবে, এটা একজন বলো। এল এর ভ্যালু কত হলে এস অরবিটাল হবে? আমরা জানি অরবিটাল গুলোর একটা নির্দিষ্ট মানের উপর নির্ভর করে, এল এর একটা নির্দিষ্ট মানের উপর নির্ভর করে অরবিটাল গুলো হয়ে থাকে। এখন এল এর ভ্যালু কত হলে এটা এস অরবিটাল হবে? স্যার 1 হলে। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এস অরবিটাল হবে, এটা ঠিক আছে? কে সাপোর্ট করো বলো? স্যার এল নাকি এন? এল। এল এল স্যার এল এর ভ্যালু 0 হলে এস অরবিটাল হবে। গুড। কারণ এল এর ভ্যালু 0 হলে, কারণ অরবিটাল গুলোর মান নির্ভর করে, অরবিটাল গুলোর আকার নির্ভর করে এল এর মানের উপরে, এন এর মানের উপরে না। এল এর মান নির্ভর করে এন এর মানের উপরে। আমরা গত ক্লাসে পড়েছিলাম এন এর মান যদি 2 হয় এল = হবে 0, 1, কারণ এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1, তাই না? গত ক্লাসে আমরা পড়েছিলাম। তাহলে এল = যেমন 2, n = 2 হলে এল এর ভ্যালু 0, 1 হয়। আর এল = 0 হলে 2s অরবিটাল, এল = 1 হলে p অরবিটাল, তাই না? তার মানে এল = 2 হলে সেটা d অরবিটাল, এল = 3 হলে সেটা f অরবিটাল হয়। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে গত ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে বলো, থাকলে বলতে পারো। আর গত স্যার ক্লাসে আরেকটা কোশ্চেন আছে। স্যার আমার একটা কোশ্চেন বলো, কোশ্চেন বলো। স্যার ম্যাক্সওয়েলের তত্ত্ব কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে এটা তোমাদের জন্য একটু বেশি আইডিয়া হয়ে যায়, যে যখন সোজা কথা হচ্ছে কোন একটা তত্ত্ব ম্যাক্সওয়েলে, তো কোন তত্ত্বটা তুমি জানতে চাচ্ছ?
স্যার পৃষ্ঠা 43-এ লেখা আছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। স্যার এখানে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে তত্ত্বটা কি ওটা জানতে চাচ্ছিলাম। তত্ত্বটা হচ্ছে কোনো একটা সার্জিত বস্তু আর একটি সার্জিত বস্তুকে যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে তখন ওই যে ঘূর্ণায়মান যে সার্জিত বস্তুটি তার শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকবে, শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকবে। আর ক্রমাগত ক্ষয় হওয়া মানে আস্তে আস্তে ওই ঘূর্ণায়মান বস্তুটি এক সময় যাকে কেন্দ্র করে ঘুরছে তার মধ্যে পতিত হবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। আমরা তো বুঝতে পেরেছো? একটা চার্জিত জি বস্তু স্যার, বুঝতে পেরেছি। আর একটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন যে বস্তুটি কেন্দ্র করে ঘুরবে তার শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকবে। আর শক্তি যখন ক্রমাগত ক্ষয় হতে থাকবে একসময় সে যাকে কেন্দ্র করে ঘুরছে তার মধ্যেই তার কেন্দ্রে আপতিত হবে, তখন এটা আর থাকবে না। বুঝতে পেরেছো মডেলটি? ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি, একটি অরবিটালে সর্বমোট কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা সেটা হিসাব করেছিলাম 20 12 + 1 দ্বারা, তাই না? গত ক্লাসে আমরা অনেকগুলো এখানে হিসাব করে দেখিয়েছিলাম। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলো গত ক্লাসের এই জিনিসগুলো নিয়ে? নো স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন স্যার পড়া আমার শুরু। আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো, হ্যাঁ কোনো সমস্যা নেই, বলো। স্যার পৃষ্ঠা 44-এ একটা সূত্র দেওয়া আছে, আপনি বলছিলেন h nu equals to hc divided by, স্যার ওই চিহ্নটাকে কি বলে? হুম, স্যার পৃষ্ঠা ল্যাম 44-এ যে একটা সূত্র দেওয়া আছে, যে একটা চিহ্ন দিয়ে, ওই চিহ্নটাকে কি বলে? ল্যাম বলে, ল্যাম। ল্যামডা ল্যামডা ল্যাম। ইকুয়াল টু এইচ নিউ, কোনটা দেওয়া আছে এখানে 44 নম্বর পেজে, তাই না? 44 নম্বর পেজে কি দেওয়া ছিল তোমার প্রশ্ন, ইকুয়েশনটা কি দেওয়া ছিল বলো? স্যার ওই যে নিচেরটা, প্ল্যাঙ্ক ধ্রুবক নিউ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্ক। এইচ নিউ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই এটা, এই তো ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা ল্যামডা। ল্যামডা। হ্যাঁ, এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? এই যে ল্যামডা, এটা এই ল্যামডা দ্বারা বোঝা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, অর্থাৎ যে শক্তিটি শোষিত হচ্ছে বা বিকিরিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বোঝানো হচ্ছে ল্যামডা দ্বারা। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার এখানে কি এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক? ইয়েস, অবশ্যই প্ল্যাঙ্ক ধ্রুবক। এনি মোর কোশ্চেন? ওকে, না থাকলে এবার আমরা আজকের যে মূল পড়া সেখানে আমরা ঢুকছি। আজকের পড়া ছিল আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ঠিক আছে? আমরা গত ক্লাসে দেখলাম কিভাবে শক্তি স্তরকে আমরা পাই, কিভাবে শক্তি স্তর পাই। আজকে আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমরা শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস তুমি না জানলে কিন্তু কেমিস্ট্রি পড়তে পারবা না। সুতরাং ইলেকট্রন বিন্যাস আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। সেজন্য ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো আমরা সেটা একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, অর্থাৎ কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, কোন নীতির উপর নির্ভর করে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথম সর্বনিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালে যাবে, ঠিক আছে? এখন আমি বললাম ইলেকট্রন প্রথম যাবে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে। এখন এই কোন অরবিটালের শক্তি বেশি কোন অরবিটালের শক্তি কম সেটা আমরা কিভাবে জানবো? সেটাকে আমরা হিসাব করব n প্লাস এল মান দিয়ে, n প্লাস এল এর মান দিয়ে, যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর, আর এল হচ্ছে, এল কি বলতো, উপশক্তি স্তর, তাই না? n হচ্ছে শক্তি স্তর আর এল হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ অরবিটাল। শক্তি স্তরের মান এবং উপশক্তি স্তরের মানকে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কোন অরবিটালের শক্তি। অর্থাৎ n প্লাস এল এর মান দিয়ে আমি কোন একটা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারবো। আর যে অরবিটালের শক্তি যত কম হবে তাতে ইলেকট্রন তত আগে ঢুকবে, আর যে অরবিটালের শক্তি বেশি হবে ইলেকট্রন তারপরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। অর্থাৎ ইলেকট্রন যাবে আগে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে যাবে উচ্চ শক্তির অরবিটালে। এখন আমরা দেখি এখানে এখানে যেমন আমরা হিসাব করে দেখি যে নিম্ন অরবিটাল উচ্চ শক্তির অরবিটাল বলতে কি বোঝে।
এই যে 3d অরবিটাল 3d এটার জন্য আমরা n প্লাস l এর মানটা হিসাব করব। এখানে 3 টা কি, 3 টা কার মান বলো তো, n এর মান না l এর মান? n এর n মান। এর মান, অর্থাৎ অরবিটের মান বা শক্তি স্তরের মান। আর এই d টা কিসের মান? d টা কার উপর l এর নির্ভর মান। করে? l এর মান। l এর উপর নির্ভর করে। l এর মান কত হলে d হবে? 2। 2। তার মানে n ইকুয়াল টু এইটার জন্য 3d এর জন্য n হচ্ছে 3 আর l হচ্ছে 2। তাহলে n প্লাস l কত হবে? 5। 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এখন দেখো আবার আমরা 4s এর কথা চিন্তা করি। 4s অরবিটালের জন্য n এর ভ্যালু 4 আর l এর ভ্যালু কত? 0। 0। কারণ আমরা জানি l ইকুয়াল টু 0 হলে তখন সেটা s অরবিটাল হয়। তাহলে এখানে n হচ্ছে 4, l ইকুয়াল টু 0। তাহলে n প্লাস l মানে হচ্ছে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা দেখলাম 4s এর জন্য অরবিটালের শক্তি হচ্ছে 4 আর 3d এর জন্য অরবিটালের শক্তি হচ্ছে 5। তাহলে কার শক্তি বেশি? 3d অরবিটালের শক্তি বেশি। তাহলে ইলেকট্রন কোন অরবিটাল আগে যাবে? 3D। 3d তে না 4s এ? 4s 4s এ যাবে, কারণ আমরা বলছিলাম যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে ঢুকবে। ঠিক আছে, তাহলে 4s এর শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে যাবে কোথায়? 4s এ। যাওয়ার কথা ছিল 3d তে না, কারণ শক্তি স্তর হিসাব করলে তো 3 আগে, তাই না? কিন্তু আমাদের নির্ভর করবে এটা হচ্ছে অরবিটালের শক্তির উপরে। ঠিক আছে, প্রধান শক্তি স্তরের উপরে নয়। ইলেকট্রন যাবে কার উপরে নির্ভর করে? অরবিটালের শক্তির উপরে। তাহলে এখানে প্রধান শক্তি স্তরের উপরে নয়, কার উপর নির্ভর করবে? অরবিটালের শক্তির উপর। এটা মনে রাখবা। তাহলে অরবিটালের শক্তি যত বেশি হবে ইলেকট্রন তাতে পরে ঢুকবে। আমরা আরো উদাহরণ নেই। দেখো এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। মনে করো 3d এবং 4p। 3d এবং 4p। 3d এর জন্য আমরা দেখলাম ভ্যালু হচ্ছে 5, আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি। 4p এর জন্য 4 হচ্ছে প্রধান শক্তি, অর্থাৎ n শক্তি স্তর, অর্থাৎ n হচ্ছে 4 আর l হচ্ছে কত? p হলে l এর মান কত হবে? p অরবিটাল হলে l এর মান কত হবে? 1। l1 হলে p অরবিটাল, তাই না? তাহলে 4p এর ভ্যালু হবে কত? 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3d এবং 4p দুই ক্ষেত্রে শক্তি স্তর দুটি অরবিটালের জন্যই শক্তি সমান। 3d এর জন্য শক্তি হচ্ছে 5, 4p এর জন্য শক্তি 5। তাহলে এই ক্ষেত্রে কোথায় আগে আমরা ইলেকট্রনটা দিব? আমরা তো প্রথম বলেছি যে অরবিটালের শক্তি কম হলে তাতে আগে ইলেকট্রন ঢুকবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন এখানে দেখলাম যে দুটি অরবিটালের শক্তি সমান, তাহলে সেই ক্ষেত্রে কোন অরবিটালে আগে আমি ইলেকট্রন দিব বলো তো? কেউ বলতে পারবা? 3d তে দিব। কেন? কারণ যখন দেখবে যে দুটি অরবিটালের শক্তি সমান তখন তাদের শক্তি স্তরের দিকে খেয়াল করব। আর এখানে যদি শক্তি অরবিটালের শক্তি সমান তখন প্রধান শক্তি স্তরের দিকে খেয়াল করব, অর্থাৎ অরবিটের দিকে খেয়াল করব। তাহলে প্রধান শক্তির স্তরের দিকে খেয়াল করলে এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে এখানে 3d এর জন্য 3 আর 4p এর জন্য 4। তাহলে যে শক্তি স্তরটি মান কম হবে সেই শক্তি স্তরে আগে ঢুকবে ইলেকট্রন। তাহলে এখানে 3 আগে, তাই না? তার মানে কি 4 আগে না 3 আগে? 3 আগে। সেজন্য 3d তে আগে ইলেকট্রন যাবে, তারপর 4p তে যাবে। তাহলে এখানে আমরা নিয়ম কি দেখলাম? যে প্রথমত নিয়ম হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন যদি শক্তি সমান হয় সেক্ষেত্রে প্রধান শক্তি স্তর যার কম হবে তাতে ইলেকট্রন আগে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। ক্লিয়ার? বুঝতে পেরেছ? স্যার আরেকবার বলবেন, আপনার কথা অনেক কেটে কেটে আসছে। জি স্যার, একটু আরেকবার বলেন। আচ্ছা, তাহলে আমি বলি আবার শুনো। যে প্রথমত হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন যাবে আগে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে, যেটা আমরা 3d এবং 4s দিয়ে ব্যাখ্যা করেছি। 4s এর শক্তি 3d চেয়ে কম হওয়ার কারণে 4s আগে ইলেকট্রন যাবে, তারপরে 3d তে যাবে। এখন যদি দুটি অরবিটালের শক্তি সমান হয় তাহলে সেক্ষেত্রে যে শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। যেমন এখানে 3d এবং 4p
দু ক্ষেত্রে কিন্তু অরবিটালের শক্তি 5 5। এখন কোন অরবিটালে ইলেকট্রন যাবে? যে অরবিটালের প্রধান শক্তি স্তরের মান কম। তাহলে 3d এর বলে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 3, 4p এর বেলায় প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 4। তার মানে 3d এর তা ইলেকট্রন আগে যাবে, কারণ তার 3d এর প্রধান শক্তি স্তরের মানটি 4p এর প্রধান শক্তি স্তরের মান থেকে কম। তাহলে দুটি শর্ত, একটি হচ্ছে প্রথম ইলেকট্রন যাবে নিম্ন শক্তি স্তরের অরবিটালে, তারপর উচ্চ শক্তি স্তরের অরবিটালে। অরবিটালের মান সমান হলে তখন নির্ভর করবে, মান সমান হলে তখন নির্ভর করবে প্রধান শক্তি স্তরের উপরে। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটা দেখলাম, ব্যাখ্যাটা দেখলাম। এখন একটু করে আসি যে অরবিটাল কোনটার কাজ শক্তি বেশি। যেমন এখানে একটি ক্রম দেওয়া আছে, 1s এর শক্তি 2s এর চেয়ে কম, 2s এর শক্তি 2p এর চেয়ে কম, এভাবে 3d শক্তি 4p এর চেয়ে কম, 5s এর চেয়ে 4p এর শক্তি কম। এই যে ক্রমান্বয়ে একটা শক্তি ক্রম দেওয়া আছে, এখানে অরবিটাল গুলো শক্তি ক্রম দেওয়া আছে। এটা তোমার মুখস্থ করতে হবে না, এগুলো তুমি ইলেকট্রন বিন্যাস করতে করতে এমনিতেই তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরেও যদি কেউ ভুলে যাও, এখানে একটা সিস্টেম আছে, দেখো এখানে কিভাবে ইলেকট্রন বিন্যাস। যে 1s এর শক্তি সবচেয়ে কম, তারপর 2s, তারপর 3s, তারপর 2p, তারপর 4s, তারপর 4p, তারপর 5s, তারপর 4p, 3d। অর্থাৎ এখানে একটা তীর্যক অ্যারো সাইন দিয়ে বোঝানো হচ্ছে, দেখো যে শক্তি ক্রম অনুসারে, অর্থাৎ শক্তি এদিক থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এদিক থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এদিক থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঠিক আছে? তার মানে এখানে যদি আমি এটাকে সাজাই, এখানে প্রথমে 1s, তারপর 2s, তারপর 3s, তারপর 2p, তারপর হবে 4s, তারপর 3p, 5s, 4p, 3d। দেখো 3d কিন্তু 5s, 4p, তারপরে 3d আসছে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 6s, 5p, 4d। এইভাবে তোমার ক্রমান্বয়ে এগুলাকে সাজানো যাবে। মনে রাখবা, এস অরবিটালে আমরা গত ক্লাসেও বলেছিলাম সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম এস অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। পি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। ডি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকবে, 10টি ডি অরবিটালে। আর এফ অরবিটালে সর্বোচ্চ 14টি। এখানে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখছি, এটা মনে রাখবা সব সময়। মনে রাখবা যে কোনো অরবিটালে অ্যাকচুয়ালি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে পি অরবিটালে আমরা কেন 6টি দিচ্ছি, ডি অরবিটালে কেন 10টি দিচ্ছি, এই অরবিটালে এফ অরবিটালে কেন 14টি দিচ্ছি? কারণ হচ্ছে আসলে পি অরবিটাল 3টি পি অরবিটাল 3 ধরনের আছে, ডি অরবিটাল 5 ধরনের আছে, এফ অরবিটাল 7 ধরনের আছে। সেজন্যই আমরা বলি পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে। ঠিক আছে? অর্থাৎ 3 ধরনের পি অরবিটাল হয়, সেটা হলো px, py, pz। ঠিক একইভাবে ডি অরবিটালেরও 5টি ধরন আছে, dxy, dyz, dzx, এভাবে অনেকগুলো নাম আছে। এগুলো তোমাদের নামগুলো নাম জানলে চলবে, শুধু এটুকু মনে রাখবা যে প্রত্যেকটি অরবিটালে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে। তবে আমরা বলি পি অরবিটালে 6টা মানে কি? আসলে পি অরবিটাল 3 ধরনের, ডি অরবিটাল 5 ধরনের, এফ অরবিটাল 7 ধরনের। সেজন্য আমরা বলি ইন জেনারেলি যে পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখি। এতক্ষণ তো আমরা নিয়ম দেখলাম, ব্যাখ্যা দেখলাম, এখন একটা কিছু ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। দেখো 3d তে কিন্তু ইলেকট্রন দেই নাই আমরা, 3d তে না দিয়ে কি কোথায় দিছি? 3p এর পরে 3d আসার কথা, তাই না? এই যেখানে শক্তিক্রম অনুসারে আমরা দেখতে পাচ্ছি 3p এর পরে কিন্তু 4s আসে, 3d না কিন্তু, তাই না? এই যে 3s 2p, তাই না? এই যে 2s 2p, তারপরে 3s, 2s 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s। এই যে শক্তিক্রম,
অর্থাৎ নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি এখানে সবচেয়ে কম শক্তি 2s এর 1s এর, তারপর 2s এর, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, 5s, এভাবে। ঠিক আছে, তাহলে আমরা এই শক্তির ক্রম অনুসারে যদি ইলেকট্রন দেই, সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 1s এ, তাহলে 1s এ আগে দুইটি ইলেকট্রন দিয়ে দিব, তারপর 2s এ, তারপর 2s এ দুইটি ইলেকট্রন দিয়ে দিব, তারপর 2p তে সর্বোচ্চ 6টি ইলেকট্রন দেওয়া যায়, সেজন্য আমরা এখানে 6টি ইলেকট্রন দিয়ে দিলাম, s এ, তারপর 3s। এই যে দেখো শক্তির ক্রম অনুসারে কিন্তু আমরা দিচ্ছি ইলেকট্রন, তাই না? আগে নিম্ন শক্তির অরবিটাল গুলোতে দিচ্ছি, তারপর উচ্চ শক্তির অরবিটাল গুলো দিচ্ছি, তাই না? এখন দেখো ক্যালসিয়ামের বেলায় দেখো 3s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আমরা ইলেকট্রন গুলো দিচ্ছি। তারপর স্ক্যান্ডিয়ামের দিকে আসো, স্ক্যান্ডিয়ামে দেখো 1s2, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। তাহলে এখানে 4s2 আসলে এই ইলেকট্রন বিন্যাসের সাথে একটা নিয়ম খেয়াল করো, আমরা ইলেকট্রন দিব অরবিটালের শক্তির ক্রম অনুসারে, তাই না? কিন্তু সাজানো সময় লিখবো শক্তি স্তরের ক্রম অনুসারে। যেমন এখানে কিন্তু 3d এর আগে ইলেকট্রন যাচ্ছে কোথায়? 4s এ, তাই না? কিন্তু আমরা লেখার সময় 4s টা 3d এর পরে কেন লিখেছি? ওই যে শক্তি স্তর অনুসারে 3 আগে না, শক্তি স্তর অনুসারে 3 আগে, সেজন্য 3d টাকে আমরা আগে লিখেছি, বাট ইলেকট্রন যাবে আগে কোথায়? 4s এ যাবে। তাহলে আমরা ইলেকট্রন দিব অরবিটালের শক্তির ক্রম অনুসারে, আর লেখার সময় লিখবো শক্তি স্তরের ক্রম অনুসারে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আরেকবার বোঝান, আমি বুঝতে পারিনি। ইউজিং আরেকবার একটু ক্লিয়ার করে আমরা দেন। তো এখানে ইলেকট্রন বিন্যাস বললাম, ইলেকট্রন যাবে অরবিটালের শক্তির ক্রম অনুসারে, নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে যাবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে যাবে, তাই না? যেমন এখানে আমরা দেখেছি ক্যালসিয়ামের বেলায় 1s2, 2s2, 2p6, 3s2, অর্থাৎ 3p চেয়ে 3s এর শক্তি কম, সেজন্য 3s এ আগে ইলেকট্রন গেছে, তারপরে 4s এর 3p তে শক্তি কম, সেজন্য 3p তে আগে ইলেকট্রন গেছে, তারপর 4s এ গেছে, তাই না? এখানেও তাই, 3p তে এখানে 3s2 এর শক্তি কম 3p6 এ, তারপরে সেজন্য 3s এ আগে ইলেকট্রন গিয়েছে, তারপরে 3d এর চেয়ে 4s এর শক্তি কম, সেজন্য 4s এ আগে ইলেকট্রন যাবে। দেখো এখানে স্ক্যান্ডিয়াম থেকে কিন্তু ক্যালসিয়ামের একটি মাত্র ইলেকট্রন কম, অর্থাৎ স্ক্যান্ডিয়ামে সে একটা ইলেকট্রন বেড়ে গেছে, সেই ইলেকট্রনটি কোথায় গেছে? 3d তে গেছে, তাই না? অর্থাৎ আগে আমার কিন্তু 4s ইলেকট্রনটা গেছে, তারপর 3d তে গেছে। এখন তাহলে আমরা 3d টা কেন আগে লিখেছি? 3d তো পরে লেখার কথা, তাই না? যেহেতু তাতে ইলেকট্রন গেছে পরে, তাই না? আমরা দেখেছি একটু আগে হিসাব করে যে 3d এর চেয়ে 3s এর শক্তি কম, 4s এর শক্তি কম, সেজন্য 4s আগে ইলেকট্রন যাবে। এখন আমরা দেখি সেখানে আমরা 3d না দিয়ে 4s দিয়েছি, তাই না? 4s ইলেকট্রন আগে গিয়েছে, তাই না? এই যে এখানে আমরা শক্তি ক্রম অনুসারে দেখতে পাচ্ছি যে 3p এর পরে আসবে 4s, তারপর আসবে 3d, তাই না? এই যে শক্তি ক্রম অনুসারে, অর্থাৎ এই দিক থেকে শক্তি আস্তে ক্রমান্বয়ে এদিকে বাড়ছে, এদিক থেকে এদিকে আস্তে আস্তে বাড়ছে, অ্যারোসাইন যেদিকে যাচ্ছে সেদিকে শক্তি বাড়ছে। এখন তাহলে এই যেহেতু 3d তে ইলেকট্রন পরে যাচ্ছে, 3d টা 4s এর পরে হওয়ার কথা, কিন্তু আমরা এর আগে লিখেছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, আমরা ইলেকট্রন দেওয়ার সময় সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দিব, কিন্তু যখন সাজিয়ে লিখবো তখন শক্তি স্তরের ক্রম অনুসারে লিখবো। আমার কথা বুঝতে পেরেছো? বুঝো নাই এখনো? এখানে স্ক্যান্ডিয়ামের বেলায় আমাদের সর্বশেষ ইলেকট্রন ঢুকে 3d তে, কিন্তু 3d তে যাওয়ার আগে ইলেকট্রন যায় কোথায়? 4s এ, তাই না? একটা ব্যাখ্যা আমরা একটু দেখছি না যে 3d এর আগে 4s এ ইলেকট্রন যায়, তার মানে যে আমি ইলেকট্রন বিন্যাস করেছি এখানে 4s এ ইলেকট্রন গুলো আগে গেছে, তারপরে 3d তে গেছে। তাহলে 3d টা 4s এর পরে হওয়ার কথা না? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা 3d টা আগে কেন দিছি? কারণ হচ্ছে 3 আগে না 4 আগে? 3 আগে। 3 আগে। 3 আগে, সেজন্য এটা 3 টাকে আগে দিতে হবে। অর্থাৎ আমরা যখন অরবিটাল গুলোকে সাজাবো তখন তাদের শক্তির স্তর অনুসারে, প্রধান শক্তির স্তর অনুসারে সাজাবো। এই যে 1 2 3 4 এভাবে সাজাবো, বাট ইলেকট্রন দেওয়ার সময় শক্তি স্তরের দিকে তাকাবো না, তাকাবো কার দিকে?
অরবিটালে থেকে, যে অরবিটালে শক্তি কম তাতে আগে ইলেকট্রন দিয়ে দেবো। আমার কথা বুঝতে পারলাম? জি স্যার, এবার বুঝতে পেরেছি। জি স্যার বুঝে। হ্যাঁ, অর্থাৎ আমরা সাজিয়ে লেখার সময় প্রধান শক্তির স্তরের ক্রম অনুসারে সাজিয়ে লিখবো, আর ইলেকট্রন দেওয়ার সময় অরবিটালের শক্তির ক্রম অনুসারে দেব। আমার কথা বুঝতে পেরেছো? দুইটা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে ইলেকট্রন দেওয়া, আর একটা হচ্ছে সাজিয়ে লেখা। ইলেকট্রন দেওয়াটা নির্ভর করবে, তুমি নোট লিখে রাখতে পারো ছোট করে, যে ইলেকট্রন দেওয়াটা নির্ভর করবে অরবিটালের শক্তির উপরে, অরবিটালের শক্তির উপরে, আর সাজিয়ে লেখাটা নির্ভর করবে শক্তি স্তরের ক্রমানুসারে। 1 2 3 4 5, আমরা 1 2 কাউন্ট করলে কি হয়, আগে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, ঠিক এভাবে সাজিয়ে লিখতে হবে। কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় আমরা নির্ভর করব অরবিটালের শক্তির উপরে, তাই না? এই যে যেমন এখানে ক্যালসিয়ামের বেলা আমরা 3p এর পরে 3d আসার কথা, এই শেষ দুটি ইলেকট্রন 3d তে যাওয়ার কথা, আমরা 3d তে না দিয়ে দিয়েছি কোথায়, 4s এ। কারণ 4s এর শক্তি কম, অরবিটালের শক্তি কম 3d এর চেয়ে, আমরা শুরুতে ক্যালকুলেশন করেছিলাম, তাই না? তাহলে সেজন্য ইলেকট্রনটা যাবে 4s এ, কিন্তু আমরা সাজিয়ে লিখবো 4s টাকে পরে। যেমন এখানে 21 এর বেলায় দেখলাম সর্বশেষ ইলেকট্রনটি ঢুকেছে 3d তে, তাই না? কারণ 4s, কিন্তু ইলেকট্রন দিয়েছি আগে কোথায়, 4s এ। 4s এ দেওয়ার পরেই কিন্তু আরেকটা ইলেকট্রন থেকে যায়, তাই না? থেকে গেলে সেটা কোথায় দিব, 3d তে দিব। তো 3d তে হওয়ার কথা পরে, কিন্তু এটাকে আমরা আগে দিয়েছি কেন, ওই যে শক্তির ক্রম অনুসারে সাজিয়েছে, কিন্তু এটা অরবিটের শক্তি স্তরের ক্রম অনুসারে সাজিয়েছে। আর ইলেকট্রন দিয়েছে কিসের উপর নির্ভর করে, অরবিটালের শক্তির উপরে। তাহলে এখানে আবারও বলি আমি, এটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি বারবার বলছি, ইলেকট্রন দিব অরবিটালের শক্তির উপরে নির্ভর করে, আর লেখার সময় সাজাবো শক্তি স্তরের ক্রম অনুসারে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, গুড। স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিব? অ্যাটেন্ডেন্সটা তোমরা ওই যে একটা গ্রুপ করছি ওখানে দিয়ে দাও। স্যার ওখানে খালি নাম রোল লিখে দিয়ে দেব? হ্যাঁ, নাম রোল। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এখন এই যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখলাম স্ক্যান্ডিনাভিয়ান, এখন ইলেকট্রন বিন্যাসে কিছু কিছু ব্যতিক্রম আছে, ইলেকট্রনগুলো কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কি, এই যেমন এখানে তোমার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যেমন এই যে এখানে আমরা দেখি ক্রোমিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন যাওয়ার কথা 3s2 3p6, তারপরে 3d4 4s2, তার ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 3p6 এ দুইটা দাও, 6টা দেওয়ার পরে 4s এ দুইটা দিলাম, তাহলে 20টা, আর 3d তে 4টা দিয়ে দিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আসলে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1, যাওয়ার কথা ছিল 4s2 আর 3d4, তাই না? আগে 4s এ দুইটা ইলেকট্রন দিয়ে দিতে হবে আমাদেরকে, কারণ 4s এর শক্তি কম, তারপরে 3d তে আমরা 4টা ইলেকট্রন দেব, এটা হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4s এ একটা দিয়ে আমরা 3d তে 5টা দিয়েছি। তার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বেলায় খেয়াল রাখবা, যদি অরবিটাল অর্ধপূর্ণ হয় অথবা সম্পূর্ণ পূর্ণ হয়, যেমন এখানে p3d5, পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6টা। 6 এর অর্ধেক কত, p3, তাই না, অর্ধেক 3। আর d10, ডি সর্বোচ্চ কয়টি থাকতে পারে, 10টি, তার অর্ধেক কত, 5টি, সেজন্য d5। অথবা যদি p6 d10 থাকে, অর্থাৎ অর্ধপূর্ণ সম্পূর্ণরূপে পূর্ণ অরবিটাল থাকে, তখন সেই ইলেকট্রন বিন্যাসটা কি হয়, স্থিতিশীল হয়, বেশি, সবচেয়ে বেশি সুস্থিত হয়। সেজন্য কোন কোন ইলেকট্রন বিন্যাসে যদি d4 থাকে, তাহলে এটাকে d5 এ আমরা কনভার্ট করে নিব। যেমন এখানে 4s এ 4s2 থাকার কথা, আমরা এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার কারণে এখানে d5, কারণ এটা আনস্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন, d4 অবস্থায় থাকতে পারে না। কারণ সে 4 হওয়ার পরে সে চিন্তা করবে আমি 5 হই 5 হই 5 হই, কেন 5 হই, কারণ আমি স্টেবল হতে চাই। যেমন মনে করো তুলনাহীন একটা জিনিস কিনতে যাবে, এখন সে চিন্তা করলো এই জিনিসটার দাম 90 টাকা, আমার কাছে আছে 89 টাকা, ইস আর একটা টাকা দরকার, আর একটা টাকা দরকার, তখন সে কি করলো, তৌফিকাকে বললো আমাকে 1 টাকা দাও, আমার 1 টাকা লাগবেই, দিতেই হবে, তাহলে আমি জিনিসটা কিনতে পারবো, এটা তার লাগবেই। যদি 90 টাকা জায়গায় যদি তার কাছে 88 টাকা থাকতো, তাহলে সে কিন্তু আর বলতো না যে আমাকে 2 টাকা দাও, কারণ 2 টাকা 90 থেকে কিন্তু
88 একটু দূরে আছে কিন্তু 89 কাছাকাছি, সেজন্য D4 যদি থাকে তখন সেক্ষেত্রে থেকে D5 বানাতে হবে। আর D9 যদি থাকে, যেমন এই যে কপারের বেলায় আমরা দেখতে পাচ্ছি কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল D9 4s2, কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি D10 4s1। ওই যে 10 বানাতে হবে কারণ 10টা স্থিতিশীল, D5টা স্থিতিশীল, সেজন্য এই যে এগুলো হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে যদি D9 অথবা যদি D4 থাকে সেক্ষেত্রে আমরা D5 করে নিব এবং D10 করে নিব, তাহলে সেটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে। বুঝতে মানে পেরেছেন স্যার কথাটা? অর্ধেক থাকতে হবে, হ্যাঁ, তাহলে স্থিতিশীল হবে। হ্যাঁ জি স্যার, সম্পূর্ণ অথবা অর্ধেক থাকতে হবে। হ্যাঁ। আর যদি D6 হয় তাহলে আবার D5 করতে হবে না, D4 এবং D9 হলে শুধু চেঞ্জ হবে, মনে রাখবেন।